You heard of the Eklavya story? If you want to pin down what is happening in India, it is millions and millions of Eklavya stories every single day. লোকসভা ভোটের রেজাল্ট, মন্ত্রিসভা গঠন, তারপরই আপনারা দেখলেন বাংলাদেশে এই সমস্ত কাণ্ড। হাসিনা সরকার পদচ্যুত, গদিচ্যুত, শেখ হাসিনাকে লুকিয়ে রাখতে হলো ভারতবর্ষকেই, নিজের দেশে। সবকিছু আপনারা দেখে নিয়েছেন। তারপরে তো গত এক মাস ধরে আমাদের রাজ্যে আরজিকর কাণ্ড চলছে। মিডিয়া এই সমস্ত কাজে অত্যন্ত ব্যস্ত, বিভিন্ন রকমের খবর আসছে আরজিকর কাণ্ড নিয়ে, আপনারা জানেন। আমরা সবাই সেই সমস্ত ঘটনার আসল সত্যিটা আপনাদের কাছে নিয়ে আসছি। এর মধ্যেই দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজের কাজ করে চলেছেন। তার কাজ কি সেটা তো আপনারা জানেন। বিদেশে বসে দেশের নিন্দা করা, বছরের পর বছর একই কাণ্ড, কোনো রকম চৈতন্য নেই, কোনো রকম শিক্ষা নেই। এবারেও আবার যেই সুযোগ পেয়েছেন আমেরিকায় বসে ভারতের নিন্দা শুরু করে দিলেন। কি করে পারেন ভারতবর্ষের একজন রাজনৈতিক নেতা হয়ে বিদেশে গিয়ে ভারতের নিন্দা করতে? সত্যি ভাবতে অবাক লাগে। এই মানুষটিকেই আপনারা ভোট দিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার জন্য। মোদির পাল্টা মুখ তৈরি করেছিল কংগ্রেস। কোন লোকটিকে আপনারা ভোট দিয়েছিলেন? সেই লোকটিকে ভোট দিয়েছিলেন যিনি আমেরিকায় বসে ভারতবর্ষের নিন্দা করছেন। এবার কিভাবে নিন্দা করলেন? এমন ভাবে নিন্দা করলেন যে আমেরিকাও বুঝে গেছে যে কাকে দিয়েছি রাজার পাট। ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের, শুধু শোনাবো না, দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বৃহত্তম গণতন্ত্র, আর বিশ্বের সেই সবচেয়ে বৃহত্তম গণতন্ত্রের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাকে ডেকে পাঠিয়েছিল আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার নেবার জন্য। এবং তিনি সেখানে আমেরিকার পুরো টেলিভিশন মিডিয়ার সামনে, অন্যান্য মিডিয়ার সামনে ভাষণ দিলেন। টার্গেট কি? প্রতিবার বিদেশে গিয়ে যে কাজটা করে থাকেন, টার্গেট ভারতবর্ষ, মানে আমার আপনার দেশ। রাহুল গান্ধীর দেশ কিনা আমি জানি না, যদি নিজের দেশ হতো তাহলে মনে হয় বিদেশে গিয়ে অন্তত নিজের দেশের বদনাম করতেন না। আমাদের দেশে থেকে আপনি সমালোচনা করুন, মোদী সরকারের সমালোচনা করুন, বিজেপির সমালোচনা করুন, বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করুন, কিন্তু ভারতবর্ষের সমালোচনা করতে আপনি পারবেন? দেশেই থাকুন বা বিদেশেই থাকুন, আমেরিকায় গিয়ে ভারতবর্ষের বদনাম করতে পারবেন? যেটা আমি আপনি করতে পারবো না, সেটাই অবলীলায় করে দেখান কংগ্রেসের নেতা, দেশের বিরোধী দলের নেতা, যিনি ক্যাবিনেট মন্ত্রীর সমান পদমর্যাদা পান, সেই রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলছেন, একলব্যের গল্প শোনাচ্ছেন আমেরিকাবাসীকে। একলব্য, মহাভারতের একলব্য, যে একলব্যের আঙুল গুরুদক্ষিণা হিসাবে কেটে দিয়েছিলেন পাণ্ডব এবং কৌরবদের অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য। মনে আছে নিশ্চয়ই, আপনারা সবাই জানেন একলব্যের গল্প। একলব্যের তীর চালনা এতটাই দুর্দান্ত ছিল, দ্রোণাচার্য ভয় পেয়ে গেছিলেন যে তার সেরা শিষ্য অর্জুনকে আবার পরবর্তীকালে হারিয়ে দেবে না তো। তাই দ্রোণাচার্য গুরুদক্ষিণা চেয়েছিলেন একলব্যের কাছে। আপনারা সবাই জানেন বুড়ো আঙুল কেটে একলব্য গুরুদক্ষিণা দিয়েছিল। এবং সেই সঙ্গে সেই একলব্যের নাম মহাভারত থেকে আজকের যুগ অবধি আমরা নিয়ে এসেছি। কেন? কারণ তার এই গুরুদক্ষিণা দেওয়া দেখে। সেটা মনে হয় রাহুল গান্ধী জানতেন না। তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একলব্যের গল্প শোনালেন এবং আমেরিকার মানুষকে এটা বোঝাবার চেষ্টা করলেন যে ভারতবর্ষে সবাইকেই একলব্য করে রাখা হয়, অর্থাৎ যাদের দক্ষতা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের প্রতিভা আছে, তাদের সবাইকেই কোণঠাসা করে বসিয়ে রাখা হয়েছে। ভারতবর্ষে যোগ্যদের কোনো কদর নেই। রাহুল গান্ধী যে দেশে বসে এই শিক্ষামূলক ভাষণটা দিলেন, নিজের দেশকে অপমান করলেন, আমার আপনার ভারতবর্ষকে ছোট করলেন। তিনি মনে হয় জানেন না যে দেশে বসে তিনি এই ভাষণটা দিলেন, সেই দেশে ভারতবর্ষের ইঞ্জিনিয়ার, ডাক্তার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ছেয়ে আছে ভারতবর্ষের। যারা ভারতবর্ষে পড়াশোনা করেছেন, ভারতবর্ষে ডিগ্রি নিয়েছেন, হয়তো হায়ার ডিগ্রির জন্য আমেরিকা গেছেন এবং সেখানে কাজ করছেন, গ্রিন কার্ড পেয়েছেন, হয়তো নাগরিকত্ব পেয়েছেন, তারা প্রত্যেকেই ভারতের ছাত্র, এখানে পড়াশোনা করে গেছেন। রাহুল গান্ধীর মনে হয় সেইটুকু জ্ঞান নেই। যদি দেশের সব প্রতিভায় একলব্য করে দেওয়া হতো
বসিয়ে রাখা হতো, তাহলে আমেরিকায় কোনো ভারতীয় আজকে আর কাজ করতো না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, প্রচুর ভারতীয় কাজ করেন আমেরিকায়, যেখানে বসে রাহুল গান্ধী আমার আপনার দেশ ভারতবর্ষকে ছোট করলো। কিভাবে ছোট করলো আপনারা পুরোটা একবার শুনুন, এখানেও মজার ব্যাপার আছে। তিনি শুধু ভারতবর্ষকে ছোট করেননি, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, কংগ্রেসের নেতা মনমোহন সিং, যার যোগ্যতা নিয়ে এই ভারতের কোনো মানুষের কোনো প্রশ্ন নেই, শিক্ষাগত যোগ্যতা নিয়ে। প্রধানমন্ত্রী পদে তিনি কি ছিলেন, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার কিনা, সেটা নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু মনমোহন সিং এর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো ভারতীয়র যেখানে প্রশ্ন নেই, সেই প্রশ্ন তুলে দিয়েছিলেন রাহুল গান্ধী। কোথায় বসে? আমেরিকায় বসে। আগে শুনুন কিছুটা অংশ, যে রাহুল গান্ধী কিভাবে আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বসে ভারতবর্ষের সমালোচনা করছেন। You've heard of the Eklavya story? If you want to pin down what is happening in India, it is millions and millions of Eklavya stories every single day. The people with skill, their thumbs are being cut off, they're not being allowed to operate, they're not being allowed to thrive, and it's happening across the board. So, respect for skills, supporting skills financially through technology, that's how you'll unleash India's power. You're not going to unleash India's power by empowering 1%, 2% of India. And, it's not interesting for me. So, I'm very passionate about this. I'll give you an example. Some time back, when we were in government, we were talking about skill development. And the gentleman who was running, he was appointed by Manmohan Singh Ji for skill development. He came to see me. And we were having a conversation. And he was explaining to me how he was going to build ITIs. And he was going to put trainers inside ITIs. For plumbing, for hair cutting, for carpentry, for stuff like that. And I was listening to him. And I asked him a question. And what I said was, look, you're building these ITIs. And I gave him an example. I said, let's say you want to train 1 million barbers. Now in your model, what you're going to do is, you're going to have these ITIs, whatever, 1,000 of them across the country, and you'll train these barbers. But that's not where the barbers' skills lie. That ITI is not where the barbers' skills are. The barbers' skills are with the barbers. So I said to him, why don't you do this? Why don't you set up certification centers? And then go to every single barber in India and say, listen, this is what we'd like you to train. For every guy you send to our certification center, we'll give you X amount of rupees. So let's say you have, whatever, 1 million barbers in India. You go to 1 million barbers and you say, listen, you guys have the skills, we want to train barbers, and now start training barbers, and for every guy you train, send him to the certification center, and the moment we find that he's certified, and he has been sent by you, we pay you. How long will it take you to 1 million barbers? 2 months? 3 months? Right? He just looked at me as if I was crazy. Right? Because for him, the skill isn't there. The skill isn't the ITI. But actually the skill is with the barbers, with the plumbers, with the carpenters. Those guys have the skill. That's the skill network. So why are you not using it to train? Just recently I was driving past Sultanpur and I walked up to this shoemaker. It was amazing because the guy says to me, I said, what's your biggest problem? He says, I've been working here for 40 years and nobody has ever respected me. So he says to me, the only man who has ever respected me is my father. Right? So I was thinking about this. And then he says to me, there was this scheme. And they said that, they've got this scheme for shoemakers. It was in Lucknow somewhere. So he says, so I, went to Lucknow.
And I said, so what did they do? They said, well, they said they're going to teach me how to make shoes. He says, but I've been making shoes for 40 years. And I could teach those people how to make shoes. Right? So it's a fundamental disconnect with where the skills are. There's no shortage of skills in India. There's shortage of respect of skills in India. So you want to find the best carpenters in the world, they're sitting in India. But nobody respects their skill. Nobody actually tells them, we believe in you and we want you to build something. Right? So you can't build industry without respecting skill. রাহুল গান্ধী বলছেন, আমরা যখন সরকারে ছিলাম, সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং যাকে স্কিল ডেভেলপমেন্টের দায়িত্ব দিয়েছিলেন, তিনি নাকি এসে রাহুল গান্ধীকে বলেছিলেন, আমরা আইটিআই তৈরি করব এবং সেখানে প্লাম্বিং, হেয়ার কাটিং, কাঠের কাজ সহ নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। আইটিআই তৈরি করে চুল কাটা শেখানো হবে, এটা নাকি বলেছিলেন মনমোহন সিং যাকে স্কিল ডেভেলপমেন্টের দায়িত্ব দিয়েছিলেন তিনি। রাহুল গান্ধী বলেছিলেন, আইটিআই যদি খুলি তাহলে নাপিতদের কেন ট্রেনিং দেবো, তারা তো ট্রেনিং পেয়েই থাকে, অন্য কাউকে ট্রেনিং দেবো। অর্থাৎ মনমোহন সিং যাকে স্কিল ডেভেলপার হিসেবে নিয়োগ করেছিলেন তিনি নাকি একেবারে মূর্খ, এটাই বলার চেষ্টা করলেন রাহুল গান্ধী। মনমোহন সিং আমার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, কংগ্রেসের নেতা, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, আপনারা জানেন সব ক্ষমতাই ছিল রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধীর হাতে। কিন্তু প্রধানমন্ত্রী পদে কিরকম ছিলেন তার চেয়ে বড় কথা হচ্ছে মনমোহন সিং এর যোগ্যতা নিয়ে অন্তত এই ভারতবর্ষের কোনো মানুষ কোনো প্রশ্ন করে না। তার যদি আপনারা সংক্ষিপ্ত বায়োডাটা দেখেন, জোগাড় করেন ইন্টারনেট থেকে, সংক্ষিপ্ত লিমিটেড বায়োডাটা যদি আপনি দেখেন, সেটাও হবে 6 পাতার মাত্র। তার যোগ্যতা, তার শিক্ষাগত যোগ্যতা, তিনি কোথায় কোথায় কাজ করেছেন, কি পুরস্কার পেয়েছেন, যদি ডিটেলস বায়োডাটা আপনারা পেতে চান সেটা 10-12 পাতা হয়ে যাবে। সেই লোকটি যাকে নিয়োগ করেছেন স্কিল ডেভেলপমেন্টার পদে, তাকে রাহুল গান্ধী গোটা ভারতবর্ষের তো বটেই, আমেরিকায় বসে তাকে খিল্লি করলেন। নিজের কংগ্রেস সরকারের স্কিল ডেভেলপমেন্ট ব্যাপারটা যিনি দেখতেন তাকে খিল্লি করলেন। কোথায় কি বলছেন, কেন বলছেন, মনে হয় সেটা জানেনই না কংগ্রেসের যুবরাজ। এবং সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে বিদেশে বলার সুযোগ পেলেই এই ভারতবর্ষকে ছোট করে দেখাবার একটা প্রবণতা হয়ে গেছে রাহুল গান্ধীর। ইনি নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, নরেন্দ্র মোদীর বিকল্প মুখ। আর একে ভোট দিয়েই বিজেপির সিট, আসন সংখ্যা কমিয়ে দিয়েছেন আপনারা। কাকে দিয়েছেন? রাজার পাট, দেশের বিরোধী দলনেতা, মন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন তিনি পদে আছেন। ক্যাবিনেট মিনিস্টার যে সুযোগ সুবিধা সম্মান পান, রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হিসেবে সেই সমস্ত সুযোগ সুবিধা পান। তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা পান। তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বলছেন, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দ্য একলব্য স্টোরি? এই ভারতবর্ষের সমস্ত মানুষকে, যাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে, প্রতিভা আছে, তাদেরকে নাকি একলব্য করে রাখা হয়েছে, কাউকেই সুযোগ দেওয়া হয় না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা দা নিউজ বাংলার পর্দায় এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।